চিকেন থেকে এবার মহাযুদ্ধ। ইস্টার্ন কমান্ডের তো একটা প্রস্তুতি পর্ব মনে হচ্ছে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী আসছেন, 150 জন আর্মি অফিসার সঙ্গে। একদম ইন্দিরা, 15 তারিখ এখানে বিজয় দুর্গ, যেটা আগে ফোর্ট উইলিয়াম বলে আমরা সবাই জানি, সেখানে একটা ভেরি সিনিয়র লেভেল একটা কনফারেন্স হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী চেয়ার করবেন, অজিত ডোভাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থাকবেন, 3 জন সার্ভিস চিফ, সিডিএস এবং কমপ্লিট ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সের যারা সিনিয়র অফিসার, যারা অপারেশন দেখেন, আর্মি কমান্ডার লেভেল, এরা প্রত্যেকেই থাকবে। আপনি যেটা বললেন 100 থেকে 150 অফিসার থাকবে। এবং বিশেষ করে এই যে নতুন সিনারিও যেটা উঠে আসছে, এই চিকেন নেকের সেন্সিটিভিটি, চিকেন নেক যে কত ভারতের জন্য এই একটা ছোট্ট জায়গা, যেটা 100-150 কিলোমিটার তার লেন্থ এবং আবার 22 থেকে 60 কিলোমিটার তার ভিড, এই জায়গাটা যদি কেটে দেয়, যদি কোনো যে একদিকে নেপালের এই এখন যেভাবে নেপাল আগুনে জ্বলছে, নেপাল অশান্ত, একদিকে বাংলাদেশ যেটা পুরো আইএসআই এবং সিআইএ কবজা করে রেখেছে, তার চাপ যদি এইটুকুনি জায়গা পড়ে, 7টা রাজ্য, উত্তর পূর্বের 7টা রাজ্য কিন্তু ভারত থেকে কেটে যাবে, ভারতের মেন বডি থেকে কেটে যাবে। এবং এর আভাস আপনার যদি আমরা মনে করি, এই চাচা ইউনিস বারবার বলেছে, এই মুল্লা মুনির, আসিম মুনির পাকিস্তান থেকে বারবার বলেছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে সিগন্যাল, যে বারবার যে আমাদের সিগন্যাল দিচ্ছে যে ভারতকে সামলে আমাদের হাত ধরুক, নাহলে কিন্তু যদি চায়না রাশিয়ার পেছনে দৌড়য়, তাহলে ভারত কিন্তু খুব একটা অন্ধকার গুহার মধ্যে ঢুকে যাবে। বারবার আমাদের এই ওয়ার্নিং প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প দিচ্ছে। তো একদিকে নেপাল অশান্ত, এবং নেপাল অশান্তর যে টেমপ্লেটটা, যে নকশাটা, যে প্রমিত নকশা, সেই প্রমিত নকশা আমরা একই দেখেছি 14 মাস আগে বাংলাদেশে আমরা 5ই অগস্ট 2024-এ, যেখানে শেখ হাসিনাকে মজবুর করলো, মানে তাকে দেশ ছাড়তে হলো, তার ক্যাবিনেটকে ভেঙে দিল, সরকার ভেঙে দিল, এবং নিজের পছন্দ মতন একটা চাচা ইউনিসকে উড়িয়ে নিয়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্র বসিয়ে দিল, এবং পুরো দেশটা, বাংলাদেশটা তুলে দিল কাকে? তা কাদের হাতে? জামাতদের হাতে। কাদের হাতে তুলে দিল? জঙ্গি সংগঠনের হাতে তুলে দিল। কাদের হাতে তুলে দিল? পাকিস্তান, সিআইএ, এদের হাতে তুলে দিল। এবং আমরা জানি আজকে বাংলাদেশ অশান্ত, বাংলাদেশ বাংলাদেশি নয়, এবং বাংলাদেশ জামাতের হাতে চলে গেছে, বাংলাদেশ জঙ্গি সংগঠনের হাতে চলে গেছে। যে জামাতরা 1971-এর আগে এই পাকিস্তানের সেনাকে, যখন পূর্ব পাকিস্তান ছিল, এই বাংলাদেশি যাদের পূর্বজদের, মা বোনেদের তুলে দিয়েছিল পাকিস্তান আর্মির হাতে, সেই মহিলাদের নির্যাতনের মধ্যে দিয়ে আসতে হয়েছিল, সেই বাংলাদেশ আজকে পাকিস্তানকে রেড কার্পেট ওয়েলকাম করছে। এটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশ এবং বাংলাদেশি যারা শুনছে, 18 কোটি বাংলাদেশ একইভাবে নেপালে আজ সোমবার এবং মঙ্গলবার আমরা একই ঘটনা প্রবাহ, একই নকশা, সিআইএ নকশা চেঞ্জ করছে না, একই নকশা। আপনারা স্ক্রিনে দেখছেন যে কিরম ভাবে সব হেলিকপ্টারে পালিয়ে গেল এই মন্ত্রীরা, যারা ভাবছিল নেপাল তাদের। এই সংকেত আমার মনে হয় ভারতবর্ষের বহু মন্ত্রী সেন্ট্রি, যারা মানুষকে পিঁপড়ের মতন দেখে, যারা মানুষকে অবহেলা করে, শুধু মানুষকে ব্যবহার করে যে গদিতে বসার জন্য, তাদের জন্য সংকেত, তাদের জন্য এটা সংকেত। এবং এই নেপালের মন্ত্রীরা কেউ চলে গেল দুবাইতে। অলি কোথায় গেল? এখন খবর জানতে পাচ্ছি অলি দুবাইতে পালিয়ে গেছে, ওখানে অ্যাসাইলাম চাচ্ছে, তাকে পুরো পরিবার নিয়ে পালিয়ে গেছে। এবং এই যে বিভিন্ন মন্ত্রীরা, যারা হোম মিনিস্টার ছিল, যারা ইরিগেশন, ল মিনিস্টার, সবাই পালিয়ে গেছে, কেউ নেই। কারণ তারা মানুষদের, নেপালি যারা মানুষ, যে গণতন্ত্র ওপর তারা একটা মানে গণতন্ত্র ভাঙার জন্য যা অবস্থা, সেটা সেই দিকটা আমরা দেখছি। কর্নেল চৌধুরী, প্রচুর কমেন্ট এই মুহূর্তে, অনেকেই বলছেন যে হিন্দু রাষ্ট্র নেপাল সুপার পাওয়ার হবে, অর্থাৎ আবার অনেকেই সেই রাজতন্ত্রের পক্ষে কথা বলছেন। নেপাল যাতে হিন্দু রাষ্ট্র থাকে সেই দিকটাই কিন্তু সবাই তুলে ধরেছেন। আমরা নেপালের একজন বাসিন্দা, তিনি কি বলছেন তার বক্তব্যটা একবার একটু শোনাই, তারপরে আবার আলোচনায় আসছি, শুনবো। मोदी सरकार से कहना चाहता हूँ, मैं नेपाली हूँ, लेकिन आपको देश अपना सुरक्षित रखना है तो पहले नेपाल का सरकार का करना पड़ेगा। नेपाल गवर्नमेंट का नहीं लोगे ना, जब तक आपका हिंदुस्तान सुरक्षित नहीं रहेगा। क्योंकि जितना भी पाकिस्तान से आतंकवादी आता है, दुबई से आता है, दुबई के रास्ते होके वो सबसे पहले नेपाल में एंट्री लेता है। नेपाल का रास्ता होके आपका इंडिया में घुसता है। आपका इंडिया में आपका जनता को, चाहे आपका क्या क्या फौजी को मार के जाता है।
वो सब जितना आतंकवादी जाता है नेपाल के रास्ते जाता है, क्योंकि जब से नेपाल में राजतंत्र गया है ना, जब से आया है तब से नेपाल का सब नेता इन लोग का पैसा दे दोगे तो अपना। मैं इंडिया गवर्नमेंट मोदी सरकार से कहना चाहता हूँ, जब तक नेपाल को नहीं सुधारोगे तुम्हारा देश कभी नहीं सुधर सकता, क्योंकि एक तरफ से तुम्हें चाइना चाहता है और एक तरफ से पाकिस्तान, अब बीच में है नेपाल। अभी आतंकवादी का अड्डा बन गया है नेपाल। এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন কর্নেল চৌধুরী। আমরা এই যে হিন্দু রাষ্ট্র হলে কার লাভ, এই প্রশ্নটাতে আমরা আসবো, কিন্তু একটা ছোট্ট বিষয় একটু আপনার কাছ থেকে জেনে নেবার চেষ্টা করব। এই যে 1700 কিলোমিটার একটা যা বর্ডার রয়েছে, সেটাতে কোনোভাবেই তেমন কোনো সিকিউরিটি নেই। যদি নেপাল দিয়ে অনুপ্রবেশ হয়, যেটা বললেন নেপালের ওই নাগরিক, একদিকে পাকিস্তান একদিকে চীন, চীনকেও সেভাবে বিশ্বাস করা যায় না, আর পাকিস্তানের কথা তো আমরা ছেড়েই দিলাম। এই জায়গাটা তো ভীষণভাবে নজর দেওয়া উচিত। ভারতের কি নজর রয়েছে ওই 1700 কিলোমিটারে? একদম এই 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 যে আমার নেপালি ভাই, দেখুন নেপাল আমাদের সঙ্গে, নেপালের সাধারণ যে জনগণ নেপালি আমাদের সঙ্গে খুব ভালো সুসম্পর্ক, ভালো রিলেশন। কারণ আমি সামরিক বাহিনীতে, আমি হাজার হাজার এরম নেপালি গোর্খালি তাদের রেজিমেন্টের সঙ্গে আমাদের ওঠা বসা, আমাদের ভাষা আদান প্রদান, আমরা প্রত্যেককে গোর্খালি আমাদের শিখতে হয়, গোর্খা রেজিমেন্টের ভাষা, এই ভাষা ওদের বলতে হয়। তো আমাদের সঙ্গে নেপালিদের সম্পর্ক, সুসম্পর্ক, ভীষণ ভালো সম্পর্ক। এবং নেপালের সঙ্গে, নেপালের রাজ পরিবারের সঙ্গে ভারতবর্ষের একটা বিরাট সুসম্পর্ক। সেইখানে আমরা বারবার বলেছি এই 1751 কিলোমিটার, এই 1751 কিলোমিটার, এই যে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবাংলা, এই যে ইন্টারন্যাশনাল বর্ডারটা আছে, যে সীমান্ত আছে, এই সীমান্তটা এসএসবি তো নিশ্চিতভাবে দেখে, কিন্তু নেপাল এবং ভারতবর্ষে আসা যাওয়া দু প্রদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা লাগে না, কোনো পাসপোর্ট লাগে না, যে যখন ইচ্ছে যেতে পারে। এবং নেপালে যেটা বললে যে দুবাই থেকে ল্যান্ড করে, এবং দুবাই থেকে অন্তত এই বাংলাদেশ এবং নেপালে অন্তত 6টা থেকে 7টা প্লেন পাকিস্তান হয়ে দুবাই থেকে বাংলাদেশ অথবা নেপাল থেকে 7টা থেকে 8টা প্লেন প্রত্যেক দিন এই ইন্টারন্যাশনাল ফ্লাইট ল্যান্ড করে। প্রশ্ন কেনটা জিজ্ঞেস করতে হবে। অর্ধেক সময় ফ্লাইট কারা আসে তাতে, এটাও তো একটা বড় প্রশ্ন। একদম ফ্লাইট খালি আসে, কিন্তু কেন আসে, কয়েকজন আসে। এবং যেটা উনি বললেন যে আইএসআই এটা একটা ঘাঁটি, যারা নেপাল নিয়ে কাজ করেছে, কারণ আমরা দীর্ঘদিন নেপালে ছিলাম, আমরা নেপাল জানি নেপাল কিভাবে কাজ করে। এটা একটা আইএসআই বড় ঘাঁটি, কারণ বাংলাদেশ অথবা অন্য কোনো দিয়ে ইনফিল্ট্রেশন করতে হবে, অনেক ডিফিকাল্টি। নেপাল দিয়ে, নেপালি সেজে অথবা যে কোনো ভাবে ভারতীয় সেজে পাসপোর্ট নিয়ে, আধার কার্ড নিয়ে আরামসে ঢুকে পড়ো,